নিউজ 24 এর প্রিয় দর্শক, হে বন্ধু হে প্রিয়, এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমি দেশের এই প্রজন্মের বিখ্যাত সব মানুষের সঙ্গে কথা বলি। অভিনয় জগতের, সঙ্গীত জগতের, অন্যান্য জগতের সব বিখ্যাত মানুষ, কিন্তু তারা এই প্রজন্মের। আপনাদের কারো কারো মনে থাকতে পারে যে এখন থেকে 10 বছর আগে অন্য একটি টেলিভিশনে আমি একটা অনুষ্ঠান করতাম, নাম ছিল কি কথা তাহার সাথে। সেই অনুষ্ঠানে আমি সব সিনিয়রদের ডেকেছিলাম। 150টা অনুষ্ঠান করি, তাতে প্রায় আমাদের সব বিখ্যাত মানুষের সঙ্গে আমার কথা বলা হয়ে যায়। তো তারপরেই গত 10 বছরে আমাদের দেশে যে তরুণ প্রজন্মের শিল্পীরা এলেন এবং জয় করলেন, তাদের অনেকের সঙ্গে কথা বলবার জন্য এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি আছেন, তিনি তার নিজের নামে অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত প্রতিভাময়ী। তার নাম অপর্ণা ঘোষ। আমি নিশ্চিত এক নামে তাকে আপনারা সবাই চেনেন। আমি অপর্ণার সঙ্গে কথা বলতে চাই। অপর্ণা, আমরা এই অনুষ্ঠানটা শুরু করি তোমার মতো বিখ্যাতদের ছোটবেলা থেকে। আমি যেটুকু জানি, তুমি চট্টগ্রামে জন্মেছ, তোমার বাবা অলোক ঘোষ খুব বিখ্যাত একজন মঞ্চ অভিনেতা, এবং আমি নিশ্চিত এবং আমাদের দর্শকরাও নিশ্চিত যে বাবার কারণেই তোমার অভিনয়ের জগতে হাতে খড়িটা হয়েছে। কিভাবে হয়েছিল? প্রথমে একটু ধন্যবাদ দিই আপনাকে যে আপনার মুখ থেকে আমি এত মানে কি বলবো, প্রথমেই যেভাবে আমাকে পরিচয়টা করিয়ে দিলেন, আমার কাছে এটা অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ। না না, কিন্তু এটা তুমি যোগ্য। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রথম শুরুটা আসলে ছোটবেলার কথা যদি বলি, ফার্স্টে বাবার সাথে আসলে ছোটবেলায় নাটক দেখতে যেতাম। ঢাকায় আসতাম, মহিলা সমিতি, গাইড হাউস, এসব জায়গায় নাটক দেখতে আসতাম, এবং চিটংয়ে তো থিয়েটার পাড়া যেটা ছিল, মুসলিম হলে নাটক দেখতাম। ওই থেকেই শুরু। তো তখন থেকে আসলে ছোটবেলা থেকে বাবা চাইতো আমি গান শিখি, কিন্তু আমার আসলে সামহাও বাবার অভিনয় দেখে আমি ওই কাজে নিত না, কিন্তু টুকটাক পানি এগিয়ে দেওয়া, লাইটের ওখানে পেছনে গিয়ে বসে থাকা, এইসব টুকিটাকি কাজগুলো করতাম। তারপর একটা সময় যখন আমার এইচএসসি কমপ্লিট করলাম, তখন বাবাকে আসলে বলার তো কখনো সাহস হয় না যে আমি এই অভিনয়টা করি। হয় কি যে আন্টিরা যখন স্টেজের মধ্যে ডায়লগগুলো বলে, তখন আমি পেছন থেকে আওড়াতে থাকতাম, মানে আমার মুখস্থ হয়ে গেছে, বিকজ আমি প্রতিদিন রিহার্সাল দেখে দেখে অভ্যস্ত বাসায়। তো তখন বাবা একদিন হঠাৎ করে মানে কোর্ট মার্শাল এস.এম. সুলাইমানের, সেটা খুব বিখ্যাত নাটক, অত্যন্ত জনপ্রিয় নাটক ছিল। ওই নাটকে আন্টি যিনি ক্যারেক্টারটা করে, উনি হচ্ছে ওনার বিয়ে হয়ে যাবে ওর সামথিং কিছু একটা প্রবলেম দেখা দিল। তখন আমি বাসার মধ্যে ডিসকাশন চলছে, আমি বলছি আমি করব, আমি পারবো। হ্যাঁ, তো বাবা না মানে মাত্র এইচএসসি শেষ করেছি, বাসায় বসা তখন। পরে বাবা বলে কিভাবে পারবে? আমি তো আমার ডায়লগ সব মুখস্থ আছে, মানে 2 দিন পরে শো, আমি মুখস্থ আছে। বলে কি বলে মুখস্থ আছে? মানে হ্যাঁ। চাঁদপুরে গিয়ে, আমার মনে আছে চাঁদপুরে গিয়ে শোটা ছিল, এই প্রথম আমার তখন স্টেজের সামনে দাঁড়ানো। 2 দিনের রিহার্সাল করে আমি কোর্ট মার্শালের জন্য দাঁড়ালাম স্টেজে। প্রথম দিনের ফিলিংসটা বলবো কি, আমি যখন স্টেজে কাঠগড়ার মধ্যে ওখানে দাঁড়িয়ে আছি, আমি কাঁপছি, আমি দেখতে পাচ্ছি আমার বাবা ওখানে বসে আছে, আমার বাবাও কাঁপছে, একদম শেক করছিল বাবা আর আমি দুইজন মিলে আর কি, যে কি ভুলটা না করে ফেলে এখনই 2 দিনের রিহার্সালে। ওই শুরু আর কি। এর আগে ধরো বাবা অভিনেতা, বাবার অভিনয় দেখছো, রিহার্সাল দেখছো, তার সঙ্গে যাচ্ছ এদিক ওদিক। তো স্কুলে কখনো ধরো স্কুলের স্টেজে বা স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় সেই জায়গায় কখনো অভিনয় করনি? কখনোই অভিনয় করা হয়নি, সবসময় গান গাওয়া হয়েছে। কি ধরনের গান করেছো? অ্যাকচুয়ালি আমি ক্লাসিক্যাল সিঙ্গার ছিলাম, আমি ক্লাসিক্যাল শিখতাম, আর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইতাম, নজরুল গীতি গাইতাম। সেটা কি এখনো করো? এখন আর প্র্যাকটিসের মধ্যে নেই, নিজের মধ্যে নিজেকে আনন্দ দেওয়ার জন্য শুধু গানটা করি। আচ্ছা, এই তো গেল ছেলেবেলায় বা নাটকের জগতে আসা, স্টেজে আসা, এবং প্রথম স্টেজ করলে চাঁদপুরে গিয়ে, এবং সেখানে বাবা মেয়ে দুজনেই কাঁপছি। আচ্ছা, এই কম্পনটা কি এখনো আছে ক্যামেরার সামনে গেলে? এখন তো তুমি ধরো স্টেজ বোধহয় সেভাবে আর করার সময় পাও না, কিন্তু এখন যখন একটা বড় কাজ, আমি এটার প্রসঙ্গে পরে আসবো, ধরো ভুবন মাঝি নিয়ে আমরা শেষ দিকে কথা বলবো, কিন্তু যখন একটা
একটা বড় কাজ বা টেলিভিশন ক্যামেরার সামনে যাচ্ছ, পেছনে যিনি আছেন, যিনি ডিরেক্টর, খুব জাদ্রেল একজন মানুষ, সেই সময় কি এই কম্পনটা হয়? আসলে ক্যামেরার সাথে আমার কাছে যেটা মনে হয়, আমার ক্যামেরা হচ্ছে আমার বন্ধু, আমার মানে আমি ক্যামেরার সাথে কথা বলি না। আমি যদি ক্যামেরাকে প্রথমে, আমি সবসময় যে কাজটা করি ক্যামেরাকে প্রণাম করে নেওয়া, মানে এটাই কিন্তু আসলে আমার সাথে কথা বলবে। আমি ক্যামেরার সাথে যদি কথা বলি তাহলেই কিন্তু ক্যামেরা আমার সাথে কথা বলবে। এবং অবশ্যই আমার ডিরেক্টর তো একটা পার্ট এটার মধ্যে, শুটিংয়ের মধ্যে। এখন আর ওই ভয়টা কাজ করে না। যতই জাদ্রেল ডিরেক্টর হয়, হয়তো বা সামহাও আমার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, এবং চেষ্টা করি যতটুকু ওনার মন মতো দেয়া যায়। এটা শুনে আমার খুব ভালো লাগলো যে তুমি ক্যামেরাকে প্রণাম করে তার সামনে গিয়ে দাঁড়াও। Exactly. আমি একজন খুব বড় মানুষের কথা বলি, তার নাম সুভাষ দত্ত। তিনি আমার একটা নাটক করতে আসছেন বিটিভিতে, এটা ঈদের নাটক। তো সুভাষ দত্ত মানে তো একজন কিংবদন্তির মানুষ আমাদের কাছে। আমরা তার পরিচালনা দেখে, তার অভিনয় দেখে আমরা বড় হয়েছি। তিনি সুতরাংয়ের নায়ক ছিলেন কবরীর সঙ্গে। তো তাকে দেখে আমরা বড় হয়েছি। আমার নাটক যে উনি করতে আসছেন, একজন লেখক হিসেবে আমি খুব গৌরব বোধ করছিলাম যে সুভাষ দত্ত আমার একটি নাটকের চরিত্র করতে আসছেন। কিন্তু যেটি বিস্ময়কর ঘটনা সেটি হলো, আমি একটা কোনায় দাঁড়িয়ে আছি, সুভাষ দা এলেন, এসে প্রথম শট দিতে যাবেন, তিনি আমার কাছে এগিয়ে এসে আমার পায়ে হাত দিতে গেলেন। আমি লাফ দিয়ে উঠেছি, দাদা এটা কি করছেন? বলেন যে না, আমি সব সময় নাটক, যে লেখকের নাটক আমি করি তাকে আমি একটু প্রণাম করি। কিন্তু এটা হচ্ছে কি, এই যে শ্রদ্ধা বোধ, আমরা ছেলেবেলায় দেখতাম যে আমাদের হাত থেকে একটা বই পড়ে গেলে সেটাকে তোলবার সময় আমরা একটু কপালে ছোঁয়াতাম, একটু বুকে ছোঁয়াতাম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে কিছুটা উঠে গিয়েছিল। আমার খুব ভালো লাগলো যে তুমি এখনো সেই সংস্কারটা ধরে রেখেছো, এবং তুমি ক্যামেরার সামনে গিয়ে প্রণাম করে তোমার প্রথম শট দিচ্ছ। এটি সত্যি অত্যন্ত আনন্দের। আমি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগলো তোমার এই ফিলিংটা শুনে। অপর্ণা, আমরা তোমার নামে আরেকজন খুব বিখ্যাত মানুষ আছেন পশ্চিমবঙ্গে, অপর্ণা সেন। তার বাবা খুব বিখ্যাত লেখক ছিলেন, ঠিক অভিনেতা ছিলেন না। তিনি চলচ্চিত্র সমালোচনা লিখতেন, আর সত্যজিৎ রায়ের বন্ধু ছিলেন। এবং সত্যজিৎ রায় কিন্তু অপর্ণা সেনকে প্রথম আনলেন তার 3 কন্যার 1 কন্যা, যেটা সমাপ্তি গল্পটিতে রবীন্দ্রনাথের। যাই হোক, এই যে অপর্ণা সেন, তিনি কি কখনো তোমাকে কোনোভাবে প্রভাবিত করেছেন? অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই। নামে তো প্রথমেই, নামে তো প্রভাবিত করেছেই। প্লাস ছিল যেটা হতো ছোটবেলায়, সিনেমা যখন দেখতাম, বাবা তো আসলে অপর্ণা সেনের সিনেমাগুলোই দেখাতো, যে অপর্ণা হয়তো বা নামটা ওখান থেকেই দেয়া, বাবার প্রিয় অভিনেত্রী ছিলেন, সো ওখান থেকেই হয়তো বা নামটা দেয়া। এবং আরেকটা যেটা বিষয়, যে হ্যাঁ, অপর্ণা নামের মিনিং হচ্ছে যে দুর্গার থার্ড আই, যেটা সো তৃতীয় নয়ন যেটা। সো ওভাবে অনেকভাবেই প্রভাবিত করে। আর পরবর্তীতে যখন আমি বড় হয়েছি, আমি যখন অভিনয় দেখতাম, ওনার অভিনয় দেখে আসলে শুধু শেখা বলবো না, মনে করি যে আমার আসলে শেষ অবধি যাওয়াটাও হয়তো বা কিছুটা ওনার ধরন ধরেই হয়তো বা। তার মানেটা হচ্ছে যে অপর্ণা সেন এক সময় বাংলা চলচ্চিত্র করলেন, উত্তম কুমারের সঙ্গে করলেন, সত্যজিৎ রায়ের সিনেমা করলেন, তারপরে মুম্বাইতে চলে গেলেন, এবং সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গেও সিনেমা করেছেন। তার ক্ষেত্রটি অনেক বড়। এরপরে তিনি আনন্দবাজার গ্রুপের সানন্দা বলে একটা পত্রিকার সম্পাদক হলেন, অনেকদিন 10 বছর সম্পাদনা করলেন। তারপরে তিনি চলচ্চিত্র তৈরি করলেন পরিচালক হিসেবে। 36 চৌরঙ্গি লেন হচ্ছে তার প্রথম সিনেমা। তো তার মানেটা হচ্ছে, তোমার যেটুকু উদ্দেশ্যের কথা এতক্ষণে আমি জেনেছি, তুমিও কি ওই পথেই যেতে চাচ্ছ? তার মানে এক সময় ক্যামেরার পেছনে গিয়ে দাঁড়াবে, পরিচালনার কাজগুলো করবে, এরকম স্বপ্ন কি তুমি দেখছো? পরিচালনা করব কিনা সেটা আসলে একদমই মাথায় নেই। কারণ হচ্ছে, পরিচালনার জন্য যেটুকু পড়ালেখা করতে লাগে হয়তো বা সেইটুকু পড়ালেখা আমি এখনো স্টার্ট করিনি। আমার অভিনয় করতে অনেক বেশি ভালো লাগে, আমি অভিনয়টাকে অনেক বেশি ভালোবাসি। পরিচালনা আসলে এটা ডিপেন্ড করবে আমি বয়সের সাথে সাথে। অ্যাকচুয়ালি যদি মনে হয় কখনো যে হ্যাঁ, ক্যামেরার সামনে আর কাজ করতে ইচ্ছে করছে না, ক্যামেরার পেছনে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করছি, তখন দেখা যাবে। বাট আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ওনার মানে পথের
অনুসারী, তার কাজগুলোকে, তার পথটাকে তুমি অনুসরণ করতে করি চাচ্ছ। অবশ্যই। অপর্ণা, ওই যে কোর্ট মার্শাল দিয়ে শুরু হলো তোমার স্টেজ, তারপর কতগুলো স্টেজ নাটক করলে? এরপরে আসলে 4-5টা নাটকে আমার কাজ করা হয়েছে। সেটা চিটাগং এবং ঢাকা মিলিয়ে? ঢাকা মিলিয়ে বলতে ঢাকায় তো আর থিয়েটার করিনি, চিটাগংয়ে থিয়েটার করেছি। এর মধ্যে গোড়ায় গলদ রবীন্দ্রনাথের, তারপর লিও টলস্টয়ের পাপপুণ্যে কাজ করেছি। খুব বেশি একটা যে কাজ করেছি এটা বলবো না, বাট 3-4টা নাটকে কাজ করেছি থিয়েটারে। যেটা হয় যে পরপর শোগুলো করেছি, এবং এর পরপরই আসলে আমার গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়ে যায় ইউনিভার্সিটিতে, তারপর দেন লাক্সে চলে আসা, তারপরে আবার এখানে ক্যামেরার সামনে কাজ করা। সো সবকিছু মিলে থিয়েটারে আসলে খুব বেশি একটা সময় দেওয়া আচ্ছা, হয়নি। বাবা কি কোনো নাটক পরিচালনা করেছেন যেটাতে তুমি অভিনয় করেছো, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? থিয়েটারেই সব। কিন্তু বাবার সঙ্গে কি একই স্টেজে পাশাপাশি অভিনয় করেছো? হ্যাঁ, পাশাপাশি অভিনয় করা হয়েছে, যেমন পাপপুণ্যে কাজ করা হয়েছে লিও টলস্টয়ের যে তো পাপপুণ্যে। সেই ক্ষেত্রটাতে তোমার অনুভূতিটা কিরকম ছিল, যে বাবার সঙ্গে মেয়ে অভিনয় করছে, যে বাবা এতদিন ধরে স্টেজ কাঁপানো অভিনেতা, সেদিন কোনো হৃদকম্পন হয়নি? রিহার্সালের সময় অনেক বকা খেয়েছি, কিন্তু স্টেজে অ্যাকচুয়ালি প্রথম ওই ফিলিংটার কথাই মনে আছে এখনো পর্যন্ত। কোর্ট মার্শালে যে প্রথম একসাথে দাঁড়িয়েছিলাম সেটাই মনে আছে, কিন্তু এর পরে আসলে ভয় পাইনি। মনে হতো কি বাবাই তো এই ফিলিংটাতে বাবা দাঁড়িয়ে আছে, মানে আমার কখনো মনে হয়নি যে আমার পাশেই আমার সহকর্মী দাঁড়িয়ে আছে। আমি কখনোই ওই ফিলটা পাইনি স্টেজে ওঠার পরেও। আমার মনে হতো বাবা। হ্যাঁ, আর বাবা একটা বিষয় ছিল যে রিহার্সালে যখন বকা দিত রাতের বেলা উল্টা বকা, যে কেন বকা দিছিলাম, কারণ বাবার তো অনেক বেশি আদরে, বাবাকে উল্টো বকা যে তুমি রাতের বেলা কিন্তু আজ কিন্তু ভাত খাবো না, কারণ হচ্ছে তুমি মানে সন্ধ্যায় আমাকে বকা দিয়েছো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি, কিন্তু শুরুতে যে কথাটি আমার বলা দরকার ছিল সেই কথাটি আমি আজকে বলিনি। আমাদের এই অনুষ্ঠানটিতে আমার সঙ্গে যে শিল্পীরা থাকেন, ধরুন আজকে আমার সঙ্গে অপর্ণা আছেন, অপর্ণা ঘোষ, বিখ্যাত অভিনেত্রী, কিন্তু আরেকজন আছেন আমাদের নেপথ্যে, সেটি হচ্ছে লাভেলো আইসক্রিম। তাদের সৌজন্যে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। আমি এই বিরতির পরে আবার অপর্ণার সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা আবার ফিরছি হে বন্ধু হে প্রিয় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যেমন আছেন অপর্ণা ঘোষ, তেমন আছে লাভেলো আইসক্রিম। অপর্ণা, এই বিরতির আগে আমরা স্টেজের কথা বলছিলাম, তোমার বাবার সঙ্গে তোমার এক মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করার কথা বলছিলাম। এই তো গেল মঞ্চের দিকটা। তারপরে তুমি এলে চ্যানেল আইয়ের লাক্স সুপারস্টার প্রতিযোগিতায়, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়। এটা কত সালের কথা? 2006। তারপরে কি দাঁড়ালো ওখানে ব্যাপারটা? এরপরে ওইটাতে টপ 6-এ ছিলাম। টপ 6-এ আমাদের ওই সময়টাতে ছিল হলো দারুচিনি দ্বীপ, যে হুমায়ুন আহমেদের ওই সিনেমাটির। হ্যাঁ, ওই সিনেমাটাতে কাজ করার কথা, ওটার জন্যই মেইনলি অ্যাকচুয়ালি আসা। তারপরে দিন ওটা হলো না, বিকজ যে উইনার সে অ্যাকচুয়ালি মেইন রোলটা পাবে। সো মন খারাপ হলে সেবার উইনার কে? মিম না, মমো। মমো, হ্যাঁ, আচ্ছা। সেইবার মমো। সো হলো না, আবার চিটাগং ব্যাক করলাম। যেটা হয় ছোটবেলায় যখন কোনো একটা কম্পিটিশন থেকে হেরে যায়, তখন মনটা অনেক মানে বেশি খারাপ হয়ে যায়। সো অনেক বেশি খারাপ হলো। এটা তোমার একার না, এটা সবারই হয়। কারণ স্কুলে যেটা হয় যে প্রতিযোগিতায় কোনো সেকেন্ড আসলাম অথবা থার্ড আসলাম, মানে কোনো একটা যদি প্লেসমেন্ট না থাকে, খুব বাসায় তো পিটানো হতো, কিন্তু এইটাতে সামহাও বেঁচে গেছিলাম। তো এরপরে মন খারাপ হলো, চিটাগং চলে গেলাম। যাওয়ার পরে আমার মনে আছে বসুন্ধরা কর্পোরেটের একটা বিজ্ঞাপন, কর্পোরেটে ওই বিজ্ঞাপনে অমিত সেন বানানোর কথা। তখন আমাকে ফোন করা হলো যে এই বিজ্ঞাপনটা। এই অমিত সেন ভদ্রলোক কি কলকাতার? হ্যাঁ। উনি আসলো, উনি আমাকে এখান থেকে ফোন করা হলো, বসুন্ধরার ইয়ে থেকে, অফিস থেকে ফোন করে। তখন আমি
ওই কাজটা দিয়ে আবার স্টার্ট আর কি কামব্যাক করলাম। আচ্ছা, এই যে কামব্যাক করলে তারপর একটা বিজ্ঞাপনের মধ্য দিয়ে তুমি প্রথম এলে টেলিভিশনে, দর্শকরা তোমাকে দেখলো। নাটকে প্রথম কবে, অর্থাৎ টেলিভিশন নাটক প্রথম কবে, কিভাবে? প্রথম নাটক ছিল চ্যানেল আই থেকেই একটা তবুও ভালোবাসি, চন্দন সিনহা ওনার স্ক্রিপ্ট ছিল, আর হচ্ছে ডিরেকশন দিয়েছিল বোধহয় আমাদের গোলাম ভাই, চ্যানেল আইয়েরই একজন, উনি দিয়েছিল। আর প্রথম যদি নাটক বলি একদম মানে টেলিভিশন নাটক একদম অন এয়ার গেছে, সেটা হলো বালা, ইফতেখার আহমেদ ফাহমির করা একটা নাটকে, ওইটা দিয়ে প্রথম শুরুটা আমার। তারপরে এই পর্যন্ত কতগুলো হলো নাটক হয়েছে? 100-200 তো হবে। 200 হয়ে গেছে? হ্যাঁ, হতে পারে। তার মধ্যে ধারাবাহিক, একক, মানে 1 ঘন্টার নাটক, এই সব মিলিয়ে। হ্যাঁ, টেলিফিল্ম, 1 ঘন্টা নাটক, ঈদের সময় স্পেশাল 7 পর্বের নাটকগুলো, সিরিয়ালস, সবগুলো মিলিয়ে। আচ্ছা, নাটকের আগে আরেকটু ছোট্ট একটা বিষয় একটু কথা বলি। এটা ছোট্ট বিষয় না তোমার জন্য বা আমাদের জন্য অনেক বড় বিষয়। তুমি টেলিভিশনে শুরু করলে বিজ্ঞাপন থেকে, তারপরে বিজ্ঞাপন কতগুলো করলে? বিজ্ঞাপন ওটা প্রথম ছিল, তারপরে দেন কাজ করেছি নাটকে, আবার এরপরে আবার স্টার্ট হলো মর্টিন এর একটা বিজ্ঞাপন ছিল, অ্যারোসোল। বিজ্ঞাপনের মধ্যে আসলে 10-12টা 13টা বিজ্ঞাপন। তার মানে নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনের কাজ করছো, একদিকে বিজ্ঞাপনের কাজ, একদিকে নাটকের কাজ। প্রথম মানে তোমার বিবেচনায় বা আমাদের দর্শকদের বিবেচনায় প্রথম সবচেয়ে হিট নাটক কোনটা টেলিভিশনের? হাউসফুল। এটি কি ধারাবাহিক নাটক? ধারাবাহিক ছিল। কার ছিল কি? আমি ইফতেখার আহমেদ ফাহমি, ওনার ডিরেকশনে কাজ ছিল। তখন অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে আমার মনে আছে, ইউনিভার্সিটিতে ক্লাস চলতো, উনি আমাকে বলছিল যে একটা সিরিয়াল কি জিনিস সেটা আর বুঝি না। হ্যাঁ, বললো যে আমি কি করতে হবে আমাকে বলেন, বলে তুমি মাসে তো এতদিন আমি পারবো না। হ্যাঁ, 1-2 দিন হলে, বলে ঠিক আছে 1-2 দিন হলেই চলবে। তখন কি তুমি চিটংয়ে চিটং ইউনিভার্সিটি পড়ছো? হ্যাঁ, পড়ছি প্রিমিয়ার ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি, ওখানে পড়তাম। আর আচ্ছা, আরেকটু কি সাবজেক্ট ছিল? ইংলিশ লিটারেচার। গুড। সো ইংরেজি সাহিত্য। হ্যাঁ, তো ওখান থেকেই আমি জাস্ট 2 দিনের জন্য আসতাম, এরকম সকালবেলা আমি বাসে করে আসতাম, সকাল 9টায় নামতাম ঢাকায়, সারাদিন আমার টিএসসিতে আমার শুটিং হতো, তারপর দেন টিএসসি কমপ্লিট করে সন্ধ্যার সময় প্যাক আপ হতো, আবার চিটাং চলে যেতাম। আচ্ছা, হ্যাঁ, এরকম করে আসলে সিরিয়ালটা প্রায় 1 বছরের মতো আমি শেষ করেছি আর কি। এর ফাঁকে ফাঁকে কিছু 2 দিন 3 দিনের জন্য সিঙ্গেল করার জন্য আসতাম, কিন্তু সেটা খুবই রেয়ার ছিল। মানে 2000, তখন আমি 2008 এর কথা বলছি। তারপরে ফাইনালি 2009 থেকে আসলে আমি রেগুলার হলাম আর কি কাজে, যে না ফাইনালি ঢাকা আসতে হবে, আসলে কাজ করতে হলে আমার ঢাকায় টোটালি শিফট হয়ে আসতে হবে। চিটাগং থেকে এসে এটা একটু হ্যাকটিক হয়ে যাচ্ছিল আমার জন্য। এবং 2009 থেকে তুমি ঢাকায় থাকতে শুরু করলে, ততদিনই কি তোমার পড়াশোনাটা শেষ হয়েছে? হ্যাঁ, আমার 2009 এ একদম ফাইনালি থাকতে শুরু করিনি। 9 এ আমি কিছু কাজ করছি, টিচারদের সাথে আমার মনোমালিন্য হচ্ছে, স্বাভাবিকভাবে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না, আমি প্রপারলি এক্সাম দিতে পারছিলাম না। সো ফাইনালি 2010 থেকে আমি আসলে ঢাকায় থাকা শুরু করলাম। এবং ততদিনে তোমার মাস্টার্স হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট। এরপরে মাস্টার্স করলে? মাস্টার্স আর করিনি, মাস্টার্স আর করা হয়নি, কারণ হচ্ছে 2010 এর পরে আসলে আমার কাজের প্রেশারটা একদম পুরোপুরি, এজন্য বাবা একটু আমার উপরে রাগ যে আমি এখন মাস্টার্সটা কমপ্লিট করি। বাবারা একটু রাগ করবেনই, বাবারা চাইবেন যে তার মেয়েটি বা ছেলেটি পড়াশোনাটা শেষ করুক, তার সে যেই ক্যারিয়ারই বেছে নিক সেখানে সে যেন তার পড়াশোনাটা আগে শেষ করে। আচ্ছা, আমার তোমার ভাই বোন সম্পর্কেও জানা হলো না, তোমার মা সম্পর্কেও জানা হলো না। বাবা সম্পর্কে তো আমরা জানলাম তিনি অভিনেতা, এখনো মঞ্চে অভিনয় করেন। মা কি করেন? মা পিডব্লিউডি তে আছেন, মা পিডব্লিউডি এখনো চাকরি করছেন। আর আমার ছোট বোন আছে, একটা মাত্র বোন, আমি বড়। আমার ছোট বোনের নাম ঋত্বিকা,
ও ফাইন আর্টস থেকে চিটং ইউনিভার্সিটি থেকে ও জাস্ট মাস্টার্স কমপ্লিট করলো। তা ও কি অভিনয় করছে বা করতে ও চায়? থিয়েটারে অভিনয় করে আর ছবি আঁকে। আচ্ছা, ছবি আঁকে, থিয়েটারে অভিনয় করে, টেলিভিশনে বা নাটক সিনেমাতে ইন্টারেস্ট নেই? ও মঞ্চে খুব ফাটিয়ে কাজ করছে। তাই? চিটংয়ে? চিটগংয়ে। আচ্ছা, এই তো গেল ধরো পরিবারের কথা, টেলিভিশন নাটকের কথা, স্টেজ নাটকের কথা। আমরা সিনেমার জায়গাটিতে আরেকটু পরে যাচ্ছি। টেলিভিশন নাটক করতে গিয়ে নানান ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়। অনেক আনন্দের অভিজ্ঞতা, অনেক বিরক্তিকর অভিজ্ঞতা, অনেক বেদনার অভিজ্ঞতা। সেরকম ধরো আনন্দের অভিজ্ঞতাটা আমি পরে জানতে চাবো। বেদনার কিংবা বিরক্তির একটা অভিজ্ঞতার কথা যদি আমরা আমাদের দর্শকদেরকে শোনাতে পারি। খুব বিরক্ত হয়েছিলে বা কাজটা হলো না মন মতো, এই ধরনের কোনো স্মৃতি? এরকম আসলে অনেকগুলো স্মৃতি আছে। স্পেশালি আমার খুব বেশি খারাপ লাগে, আমার স্ক্রিপ্টটা অনেক বেশি পছন্দ হলো, হ্যাঁ, ক্যারেক্টারটা আমি গুছিয়ে নিয়ে গেলাম, কিন্তু সেটে গিয়ে দেখলাম কি যে আমার যিনি ডিরেক্টর উনি হয়তোবা স্ক্রিপ্টটা খুব ভালো বাছাই করেছে, কিন্তু হয়তোবা বাজেটের কারণে হোক অথবা যে কারণে হোক ওকে প্রিসাইজ করে নিতে হচ্ছে। হয়তোবা একটা সিকোয়েন্স আছে যে এইখানে গিয়ে আউটডোরে করতে হবে, সে হয়তোবা বাজেটের কারণে বললো যে না আপু আপনি এইখানে ঘরের মধ্যেই করে ফেলেন। কিন্তু আমার তো একটা চিন্তা থাকে যে আমি এভাবে করছি, আমার স্ক্রিপ্টটা পাওয়ার পরে আমি একভাবে আমার ক্যারেক্টারটাকে প্রিপেয়ার করি, যখন গিয়ে দেখি যে ওর সাথে আসলে মিলছেই না, তখন গিয়ে হতাশ হয়ে যায় আসলে, তখন কষ্টের জায়গাটা বেড়ে যায়। এটার কারণটা আমি তোমাকে কিছুটা বলতে পারি। তুমি নিশ্চয়ই জানো, এটা ঠিক আমার কোনো গুণগান প্রচারের জন্য বলছি না। আমি একসময় বিটিভি বা অন্যান্য চ্যানেলগুলোতে প্রচুর নাটক লিখেছি। তো নিশ্চয়ই তখন তুমি খুব ছোট। যাই হোক, সেই সময়েও আমরা যেই বাজেট নিয়ে কাজ করতাম বা আমাদেরকে যেই সুযোগ সুবিধাগুলো দেয়া হতো, সেগুলো এখন টেলিভিশন নাটকে আমরা আশাই করতে পারি না। ধরো আমি যদি বিটিভির কথা বলি, বিটিভিতে একটি নাটক করার জন্য কমপক্ষে 3 দিন রিহার্সাল হতো, সবাইকে যেতে হতো। ধরো আব্দুল্লাহ আল মামুন আমার কোনো নাটক করছেন, একটা 1 ঘন্টার নাটক, ফরিদি সুবর্ণা এরা আছে বা আফজাল সুবর্ণা এরা আছে, আসাদ ভাই আছেন বা এই পর্যায়ের শিল্পীরা, ফেরদৌসী মজুমদার আছেন। দেখা গেল যে ঠিক 5টায় রিহার্সাল, প্রত্যেকে হাজির হয়েছেন রিহার্সাল রুমে। 3 দিন ঝাড়া রিহার্সাল হলো, তারপর একটানা অভিনয়টা করে গেলেন তারা, রেকর্ডিংটা হলো, এবং 3 দিন হলো স্টুডিওতে, 2 দিন হলো আউটডোরে, এবং আউটডোরের কাজগুলো আউটডোরে করতেই হতো। তো সব কিছু মিলিয়ে আমরা যখন প্রথম দিকে প্যাকেজ নাটকের ব্যাপারটি যখন শুরু হলো প্রাইভেট চ্যানেলগুলোতে, তখনও কিন্তু এই অবস্থাটা অনেক দিন পর্যন্ত ছিল। বাজেটের এই ক্রাইসিসটা আমরা দেখিনি। কিন্তু এখন যতটা শুনি, আমি অবশ্য এখন অনেক দিন আর নাটক লিখি না, এখন যতটা শুনি যে একটা শুটিং হাউস ভাড়া করা হয়, তার মধ্যে সম্ভব হলে একদিনেই 10টা 12টা 15টা সিকোয়েন্স বা একটা সিরিজ নাটকের একটি পর্ব করে ফেলা, এরকম একটা অবস্থার মধ্যে চলছে। কিন্তু এতে যে ক্ষতিটা আমাদের হচ্ছে, ভালো শিল্পীদের এক ধরনের ক্ষতি হচ্ছে, একদম ভালো মেকারদের এক ধরনের ক্ষতি হচ্ছে, ভালো লেখকদের এক ধরনের ক্ষতি হচ্ছে। তো তুমি এই মাধ্যমটিতে থাকা একজন মানুষ হিসেবে এই জায়গা থেকে উত্তরণের পথটা কি তোমার মনে হয়? তোমার বিবেচনাটা কি রকম? উত্তরণের পথ বলতে আসলে ভাইয়া আমরা অনেকভাবেই অনেক কিছু বলতে চাই, হয়তোবা কিছু কিছু কন্ট্রোভার্সিতেও পড়ে যেতে হয়। হ্যাঁ, আমি হয়তোবা খুলে একটা কথা বললাম, হয়তোবা ব্যাপারটাকে অন্যভাবে নিয়ে ফেললো। আমি হয়তোবা এখানে বসে আমি একটা কথা বলছি, আমি আমার দুঃখের বিষয়টা অথবা আমি আমার জায়গাটা, আমি যে জিনিসটা পাচ্ছি না সেই জিনিসটা নিয়ে আমি বলছি, সেটা নিয়ে হয়তোবা অনেক বড় কিছু হয়ে গেল। আমি একটা জিনিসে বিশ্বাস করি, ওই দিন নূর ভাইও বলছিল আমাকে এই কথাটা, যে তোরা এখন আছিস হলো 47 থেকে 69 যে সময়টা পার করেছি না, সেই সময়টা আমরা পার করছি, যে তোরা এখন এই কষ্টটা করে দিয়ে যা, কিছু করার নেই আসলে। হ্যাঁ, আমরা এখন কষ্টটা করব, আমার হয়তোবা নতুন প্রজন্ম এসে ওই সুখটা ভোগ করবে, আমরা ওই কষ্টটা করে যেতে চাই। এখন আমি যদি বলি আমার এটা নেই ওটা নেই, এভাবে কাজ করতে চাই না, সবাই সবকিছু তো আসলে সমাজ করে দেবে, অথবা সবকিছু মিলিয়ে রাজনীতি বলেন, সামাজিক আমাদের অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলিয়ে আসলে
আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে গড়তে হবে, তাই না? আমাদের তো আসলে আমরা যে মূলত যে ইন্ডাস্ট্রির কথা বলছি, আমরা যে পাশের দেশেই যদি আমি দেখি, তাহলে আমার পাশের দেশেই একটা সুন্দর একটা ইন্ডাস্ট্রি আছে যেটা আমাদের এখানে নেই। সো আমরা আসলে হাজার বললেও সব কিছু যে আমার এটা নেই ওটা নেই, আমি এভাবে কাজ করতে চাই, আমি একা বললে হবে না, আমরা 10 জন মিলে বলতে হবে। সো 10 জন মিলে বলার ওই স্কোপটা আসলে আমরা পাচ্ছি না। আমি একা বললে আমি কন্ট্রোভার্সিতে পড়ে যাচ্ছি, আমি হয়তো বা পেছনের দিকে চলে আসছি। সো ওই না বিষয়গুলো ঠিক আছে অপর্ণা, আমি বুঝতে পেরেছি, কিন্তু একটি খুব বেদনার সংবাদ আমি তোমাকে দিতে চাই। এই সংবাদটি নিশ্চয়ই তুমিও পেয়েছো, যে তুমি একটি চলচ্চিত্র করেছো যেটা ইতিমধ্যে এখনো সেটা রিলিজ হয়নি, কিন্তু Release অত্যন্ত পেয়েছে। পেয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। অত্যন্ত আলোচিত। আমাকে কেউ কেউ বলেছেন সিনেমাটা দেখবেন, এবং কুষ্টিয়ার মিরপুর অঞ্চলে তোমরা মেহেরপুর। হ্যাঁ ওইসব জায়গায় তোমরা শুটিং করেছো। তোমাদের সেই ছবিটির যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন কালিকা প্রসাদ, হ্যাঁ। তিনি গত মঙ্গলবারে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটি অত্যন্ত বেদনার কথা। তার সঙ্গে কি তোমার সরাসরি দেখা হয়েছিল বা কোনো মানে কথা হয়েছে বা পরিচয় ছিল তার সঙ্গে তোমার? হ্যাঁ, মানে কালিকাদার সাথে আসলে আমার ডিরেক্টর আরিফিন ভাইয়ের মাধ্যমেই পরিচয়। আমি প্রথম যদি বলি, আমার সিনেমার শুটিংয়ে যাচ্ছিলাম গত বছর ফেব্রুয়ারিতে। সো শুটিংয়ে যাওয়ার পথে উনি প্রথম, আমার সিনেমাতে একটা গান আছে, আমি তোমারই 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 নাম গাই, আমার নাম গাও তুমি, ওই গানের জাস্ট একটা ভার্সনটা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। তো পাঠানোর পরে আমি প্রথম শুনেই আমার গান অনেক পছন্দ, আমি নিজের জন্য গান করি, সো গান আমার অনেক ভালো লাগে। সো আমি ওই গানটা যখন পাঠিয়েছি, অনেক ক্যাচি, গানটা শুনলেই কেমন যেন ভেতরে বাজতে থাকে। সো আমি বলছি গানটা দাদা এভাবে কীভাবে বলবো, এটা জাস্ট নর্মাল একটা ভার্সন পাঠিয়েছে, এটা আরও প্রিসাইজ হয়ে আসবে। তখন আমি প্রথম ফোনে আমি বললাম যে দাদার সাথে আমি একটু কথা বলতে চাই, এত সুন্দর একটা গান। তো প্রথম ওই দেখা হওয়া। তারপরে উনি আমাদের শুটিং চলাকালীন সময়ে উনি ঢাকায় এসেছিলেন 21শে ফেব্রুয়ারির জন্য। তখন উনি আমাদের শুটিংয়ে অ্যাটেন্ড করেছে কুষ্টিয়াতে উনি। তারপরে আমাদের হাসান আরিফ ভাই, উনি একসাথে গিয়ে তখন সারা রাত ধরে আড্ডা দেয়া। তখন আসলে প্রথম বুঝতে পারি যে দাদা এত ভালো একজন মানুষ। এরপরে আসলে উনি আমাদের পুরো ভুবন মাঝির সিনেমার মিউজিক করেছে। প্রত্যেকটা গান মানে শুনলেই প্রেমে পড়ে যাওয়ার মতো গান, বাজতে থাকে মনের মধ্যে। আমরা যেদিন শুনেছি যে উনি মারা গেছেন, বিষয়টা নিতে পারছিলাম না, কারণ প্রিমিয়ারের 2-3 দিন আগেও আমরা প্রিমিয়ারে ওনার সাথে দেখা হলো, এবং আমি প্রথম আমাকে বাসার নিচ থেকে নিতে গেছে, কারণ ওরা এয়ারপোর্ট থেকে নেমে আমার বাসা কাছে, সো আমার বাসার থেকে আমাকে পিক করতে গেছে। এবং আমি দাদাকে প্রথম কথা বলছিলাম, দাদা আপনার গান তো পুরো বাংলাদেশে ছেয়ে গেছে। বলছিল আচ্ছা তাই, মানে এত সিম্পল বাট খুব অসাধারণ একজন মানুষ। যেমন আমি আপনার সাথে বসে আছি, আপনার সাথে এখন কথা বলছি, এই স্মৃতিগুলো আমার অনেক বেশি মনে পড়ে থাকে, কারণ আমি একজন ভালো মানুষের কাছ থেকে আমি ভালো জিনিসগুলো আদায় করে নিয়ে যাচ্ছি। সো ওই বিষয়টা আসলে আমার যখন শুনলাম যে উনি, আমি বিশ্বাস করতে পারছিলাম না। অপর্ণা, আমি বুঝতে পারছি তোমার মন খুব খারাপ হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটি বিরতি নেব। বিরতির পর হে বন্ধু হে প্রিয় এই অনুষ্ঠানে আমরা আবার অপর্ণার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবে লাভেলো আইসক্রিম, এবং বিরতির আগে আরেকটি কথা শুধু বলছি, কালিকা প্রসাদ যিনি ভুবন মাঝির সঙ্গীত পরিচালক এবং যিনি নিজেও অত্যন্ত খ্যাতিমান একজন সঙ্গীত শিল্পী, আমরা এই অনুষ্ঠান থেকে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দর্শক, হে বন্ধু হে প্রিয় অনুষ্ঠানে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছে লাভেলো আইসক্রিম এবং অপর্ণা ঘোষ। অপর্ণা, স্টেজ নাটক, টেলিভিশন নাটক সব কিছু মিলিয়ে তোমার এইটুকু জীবনের 2টো পর্ব মোটামুটি আমরা জেনে ফেলেছি। এখন আরেকটি জগতের দিকে আমরা যেতে চাই, সেটি হচ্ছে চলচ্চিত্র। আমি যদ্দূর জানি তুমি মোস্তফা সরোয়ার ফারুকের 3rd পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে তোমার
চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেছিলে। করেছি। ফারুকের সঙ্গে তোমার যোগাযোগটা হয়েছিল কিভাবে? ফারুকি আমরা যখন লাক্সে এসেছিলাম তখনই আসলে ওই 2006-07 এর দিকেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেপারে দেখছিলাম যে এরকম একটা সিনেমা বানাবে, কারণ ফারুকি ভাই তো তখন আসলে আমাদের কাছে অনেক বেশি পরিচিত এবং ফারুকি ভাইয়ের নাটক দেখেই আসলে আমাদের কৈশোরটা কেটেছে। তো নতুনত্ব পেয়েছিলাম আমরা একটা। তো ওই সময় আমি ফামি ভাইয়ার সাথে বালা নাটকটা কাজ করেছি। তো একদিন হঠাৎ করে ফারুকি ভাই আমাকে ফোন করে বলল যে ফামি ভাইয়া ফোন করে বলল যে ফারুকি ভাই আমাকে ডেকেছে ওনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাজের জন্য। আমি বললাম যে কোথা থেকে কি, আমি সিনেমা কি করব না করব কিছু তো জানি না। বলছে কিছু করতে হবে না, তুমি কুমিল্লা আসো। ওই শুরু, মানে কুমিল্লা চলে আসছি। তখন তুমি চিটাগংয়ে? চিটাগংয়ে আমি। আচ্ছা আচ্ছা। চিটাগংয়ে সেদিন রাতেই মনে হয় কুমিল্লা চলে এসেছি। পরের দিন সকালবেলা ফারুকি ভাইয়ের সাথে দেখা। ফারুকি ভাই বলছে যে অপর্ণা আমার সিনেমাটার নাম শুনেছো? আমি হ্যাঁ আমি শুনেছি, যে এটাতে তোমার অভিনয় করতে হবে। আমি কি অভিনয় করব, তার উপরে হচ্ছে আমাদের মানে সিনেমা 35 ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করা, মানে এটা আসলেই ডিফিকাল্ট ছিল আমার জন্য। আমি কি করব বুঝতে পারবে, তোমার কিছু চিন্তা করতে হবে না, তুমি শুধু এই ডায়লগগুলো বলবে, এখান থেকে হেঁটে যাবে এরা। আমি সেই রকম, মানে তোমাকে কোনো স্ক্রিপ্টও দেওয়া হলো না? না, কিছু না, কিচ্ছু না, একদমই কিছু জানি না। আমি জাস্ট গেছি, বললো যে তুমি এই ক্যারেক্টার এটা করবে, তুমি তোমার চিন্তা করতে হবে না। আমি আচ্ছা ঠিক আছে। তারপরে দেন ক্যামেরার সামনে দাঁড়া করালো, আমাকে কস্টিউম পরানো হলো, আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম, বললো যে এখান থেকে এইভাবে করো। তারপরে ফাইনালি গিয়ে আমি মনে হলো যে হ্যাঁ একটা বোধহয় সিনেমায় কাজ করছি অথবা কিছু। ওই ফিলিংসটা কাজ করেনি যে 35-এর সামনে দাঁড়িয়ে প্রথম কাজ করে, ওই সব ফিলিংসই কাজ করেনি। আমি মনে হচ্ছে একদম ন্যাচারাল যে হ্যাঁ ঠিক আছে এখান থেকে যাচ্ছি, এখান থেকে ঠিক ওরকম ফিলিংস। কিন্তু এটা তোমার কাছে একটু ধাক্কা লাগেনি যে এতদিন তুমি স্টেজে করেছো একটা স্ক্রিপ্ট পেয়েছো, টেলিভিশনে করেছো একটা স্ক্রিপ্ট পেয়েছো, এই প্রথম সিনেমার মতো এত বিশাল একটা ব্যাপারে তুমি ঢুকছো, কোনো স্ক্রিপ্ট নেই, তোমাকে বলে দেওয়া হচ্ছে যে এই করো এই করো, এবং তুমি সেটা করে যাচ্ছ এবং ফারুকি হ্যাপি যে এটা আমি মনে করছি কি ওভাবেই বোধহয় কাজটা হয়। হ্যাঁ মানে কাজগুলো বোধহয় এভাবেই হয় যে সিনেমায় ফারুকি ভাইয়ের স্টাইলটা মনে হয় এটাই, যে সেই কারণেই হয়তো এইভাবে কাজ করতে বলছে। সো আমার কাছে ওটা পুরো তো নতুন ছিল, মানে আমার তো সিনেমা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সো আমার কাছে ওইটা নতুন, ওটাই আমার কাছে মনে হচ্ছে এটাই বোধহয় স্টাইল, এভাবেই বোধহয় করতে হয় আর কি। এর পরবর্তীতে যে সিনেমাগুলিতে তুমি করলে, এই পর্যন্ত কটা সিনেমা তোমার সব আমার এই মিলিয়ে? পর্যন্ত 7টা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কোন সিনেমা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে করেছি হলো মৃত্তিকা মায়া। এটা হচ্ছে গাজী রাকায়াতের সিনেমা, এবং অনেকগুলো, তুমি বোধহয় ওটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে না? আচ্ছা, এরপরে করেছি হলো টু বি কন্টিনিউড। টু বি কন্টিনিউডের ওটা এখনো রিলিজ পায়নি। কার সিনেমা ওটা? ইফতেখার আহমেদ ফাহমির সিনেমা। টু বি কন্টিনিউডের পরে করেছি মেঘমল্লারের পরে সুতোপার ঠিকানা, তারপরে করলাম ভুবন মাঝি। আচ্ছা, ভুবন মাঝি তো একটা অনেক বড় ব্যাপার। এটাতে যাওয়ার আগে আরো দু একটি বিষয় একটু জানতে চাই। সেটি হচ্ছে টেলিভিশন নাটক, স্টেজ, ধরো এখন তুমি আর স্টেজ করছো না বা করার সময় হয়তো পাও না। আমার যে শোগুলো থাকে সেই সময়টাতে গিয়ে শোটা করে, চিটাগংয়ে গিয়ে করে আসো। আচ্ছা, স্টেজ, টেলিভিশন এবং সিনেমা, এই যে তিনটা মাধ্যমে একজন মানুষ সমানে কাজ করে যাচ্ছে, যদি এরকম একটি প্রশ্ন তোমাকে কেউ কোনো দর্শক করে যে আপনি কোথায় কাজ করতে সবচেয়ে বেশি আনন্দ পান বা বেশি বেশি উদ্বেলিত হন, কি বলবে? সেটা অবশ্যই আমার ক্যামেরার সামনে, সেটা সিনেমা হোক, সেটা নাটক হোক, সেটা যে কোনো কিছু, সেটা বিজ্ঞাপন হোক, ক্যামেরার সামনে আমার কাজ করতে। সিনেমার কথা অনেক বেশি বলবো, কারণ হচ্ছে যখন আমি নিজেকে বড় পর্দায় দেখি তখন আমি আমার ভুলগুলো শোধরাতে পারি। সো যার কারণে আমি বড় পর্দায় নিজেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, যখন নিজেকে প্রথম আমি আমার বড় পর্দায়, আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার মনে আছে যে আমি চিটাগংয়ে আলমাসে গিয়ে দেখেছিলাম, তখন আমার মনে হয়েছে যে না, বড় পর্দার জন্যই বোধহয় জন্মেছি কিছু না। কিন্তু আমরা যতদূর জানি সেটা হচ্ছে একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য
স্টেজ হচ্ছে সবচাইতে কঠিনতম জায়গা, কঠিন। কারণ সব লোক সামনে বসে আছে, তুমি অভিনয় করছো, একটা ফাম্বল হলে, একটা ভুল হলে সঙ্গে সঙ্গে হই হই করে উঠবে, লোকে রিয়্যাক্ট করবে। টেলিভিশন নাটকে কিংবা সিনেমাতে ওই রিয়াকশনটা ঠিক হচ্ছে না। কিন্তু তাতে কি মানে আমি যতদূর শুনেছি যে স্টেজে নাটক করতেই নরমালি সবাই খুব ভয় পায়, সেই ভয়টা কি এখনো তোমার কাজ করে? হ্যাঁ, অবশ্যই। যখনই প্রত্যেকটা শোতে আসলে কাজ করে, সেটা এরকম কেউ বলতে পারবে না যে আমি এই শোটাতে আমি একদম রিল্যাক্সলি অভিনয়টা করেছি, কারণ অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। একদম দর্শক সামনে বসে আছে, আমি যদি কোনো একটা ডায়লগ মিস করে যাই, আমার যে কলিগ আছে, আমার যে কো আর্টিস্ট আছে, সে ফলটা করবে, কারণ আমি যদি প্রপার ডেলিভারিটা না দেই, ও কিন্তু ক্যাচ করতে পারছে না। সো একদম সবকিছু ইনস্ট্যান্ট হচ্ছে, ওইটা অনেক বেশি ডেঞ্জারাস, মানে যেটা আমি আসলে এখানে শোধরানোর জায়গাটা পাচ্ছি, কিন্তু ওখানে তো কোনো শোধরানো স্টেজে যেটা হয় যে খারাপ মানে খারাপ শো, ভালো মানে ভালো শো, আমি ডেলিভারিটা ভালো সঙ্গে সঙ্গে তুমি এই রিঅ্যাকশনটা পেয়ে যাচ্ছ। আমি বুঝতে পারছি যে আমার এই ডেলিভারিটা হয়নি, যার কারণে ও ক্যাচ করতে পারলো না, এরকম। সো ওটা আরেকটা। এবার আমরা ফিরবো তোমার একেবারে সর্বশেষ কাজ এ পর্যন্ত, ভুবন মাঝি, যেটি ইতিমধ্যেই আলোচিত, ইতিমধ্যেই সিনেমা হলে চলছে এবং অত্যন্ত আলোচিত একটি গল্প। আমি ভুবন মাঝির গল্পটি খুব সংক্ষেপে একটু জানতে চাই তোমার কাছ থেকে। গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, হ্যাঁ, কিন্তু এটা একটা লাভ স্টোরি। অফকোর্স 1970s এর দুজন মানুষের গল্প, কুষ্টিয়া শহরের নহির বাউল আর হচ্ছে ফরিদার গল্প। তুমি আমি ফরিদা চরিত্রে অভিনয় করেছি। বেসিক থিং হচ্ছে নহির যে সে হচ্ছে বাউল, সে মানুষ মারতে ভয় পায়। যুদ্ধের সময়টাতে মানুষকে যুদ্ধে অংশগ্রহণের জন্য ফরিদা ওকে খুব বেশি ইন্সপায়ার করে। ফরিদা হচ্ছে থিয়েটারের সাথে জড়িত, 1970s খুবই বোল্ড একটা ক্যারেক্টার, রাজনৈতিকভাবে সচেতন। সে সারাক্ষণ খালি এই ছেলেটাকে বলতে থাকে, তার লাভার যে, তাকে বলতে থাকে যে এটা হচ্ছে যুদ্ধে যাওয়ার সময়। এই সময় মানে সে বলে যে আমি মানুষ মারতে ভয় পাই, কিন্তু ও বলে যে এটাই যুদ্ধে যাওয়ার সময়। হ্যাঁ, মানুষ সবাই মারতে ভয় পায়, সবাই ইয়ে করছে, কিন্তু এই সময় যদি যুদ্ধে না যাও তাহলে আর কখন যাবে? দেশকে তো স্বাধীন করতে না পারলে তো আসলে আমাদের অস্তিত্বটা থাকে না। এটাই হচ্ছে মূল গল্পটা। এই যে একটি মেয়ে তার প্রেমিককে অনুপ্রাণিত করছে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, সেই সময় এটাই কিন্তু ছিল বাংলাদেশে 1971-এ বোন তার ভাইকে ঠেলে দিয়েছে মুক্তিযুদ্ধে, মা তার সন্তানকে ঠেলে দিয়েছেন মুক্তিযুদ্ধে, বাবা তার একমাত্র সন্তানকে ঠেলে দিয়েছেন। আমি তোমাকে একটি উদাহরণ দেই, জাহানারা ইমাম তার ছেলে রুমিকে বলেছিলেন, যাও যুদ্ধে যাও, দেশ স্বাধীন করো, তোমাকে আমি দেশের জন্য কোরবানি করে দিলাম। এই তো ছিল আমাদের মায়েদের ভূমিকা। আমাদের প্রেমিকারা, স্ত্রীরা তার স্বামীদেরকে, তার প্রেমিককে যুদ্ধে পাঠিয়েছে, বাংলাদেশ স্বাধীন করে ফিরে আসো। এই দেশটি নিয়ে তোমার স্বপ্নটা কি রকম, অপর্ণা? আমরা তো স্বাধীন দেশে জন্মেছি, আমাদের আসলে সেই যুদ্ধের ওই ভয়াবহ স্মৃতিটা আসলে আমাদের কাছে শুধু গল্পেই পাওয়া অথবা বাবার কাছ থেকেই পাওয়া। ওই সময়টাতে আমি শুধু এতটুকু বলি যে ওই সময়ের স্মৃতিগুলো যখন বাবার থেকে শুনি, তখন অ্যাকচুয়ালি গায়ের লোম দাঁড়িয়ে যায়। তখন মনে হয় যে এখন যদি যুদ্ধ হতো, হয়তো বা ওই সময়টাতে আমিই যুদ্ধ করতাম। এখন এই দেশের জন্য আমার যেটা মানে আমার ফিলিংটা কাজ করে, আমি যে জায়গাটাতে আছি, আমি যে সেক্টরটাতে আছি, সেই জায়গাটাতে যে যুদ্ধটা করেছে সেটাতে যাতে জয়ী হই, সেটা সে যেভাবেই হোক। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে, আমাদের ক্যাম্পেইনিং একটা ছিল যে আমার পতাকা আমার বাংলাদেশ। প্রথম কখন নিজের পতাকাকে দেখে মনে হয়েছিল যে এটা আমার পতাকা, আমরা সবাই আমাদের ফিলিংসগুলো শেয়ার করেছিলাম। সেদিন মনে হয়েছিল যে যখন ফিলিংসটা শেয়ার করতে যাচ্ছিলাম, আমার হঠাৎ করে তো মনে পড়ে না, কেউ যখন বলেছে আমাকে যে হ্যাঁ প্রথম কখন পতাকা দেখে ফিলটা করেছিলে, অথবা প্রথম কখন দেশকে মনে হয়েছিল আমার দেশ। সো খেলা দেখার সময় মনে হয়, আমি যখন কাজ করতে যাই, কাজের সেক্টরটা যখন দেখি ওই দেশের অন্য আরেকজন দেশের আর্টিস্টরা এই সুবিধাগুলো পাচ্ছে অথবা আমরাই পাচ্ছি না, তখন মনে হয় যে না, আমার দেশে আমি যতটুকু পাচ্ছি ওইটা আমার দেশই।
আমি আমার বকা খাওয়া হোক অথবা আমার দেশের কষ্ট করে আমি একদিনের মধ্যে কাজ শেষ করি, কিন্তু সেটা আমার দেশেই অনেক হচ্ছে, আমার দেশের মানুষই আমাকে ভালোবাসছে। তো আমার দেশ আমার কাছেই খুব অনেক ভালো বেশি। লাগলো অপর্ণা তোমার এই দেশাত্মবোধ দেখে। তুমি ভুবন মাঝির মতো একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করেছো এবং তোমার দেশাত্মবোধ আমাকে খুব আপ্লুত করলো। আমি ভেবেছিলাম যে আজকের এই অনুষ্ঠান শেষে তোমার মুখে আমাদের দর্শকদেরকে চিটংয়ের একটি আঞ্চলিক গান শোনাবো, কিন্তু আমি এখন সেটা আর শোনাতে চাই না। তুমি এই অনুষ্ঠান শুরুর সময়ে বলেছিলে যে তুমি গান করতে, রবীন্দ্রনাথের গান করতে। তুমি কি আমাদের দর্শকদেরকে রবীন্দ্রনাথের কোনো একটি দেশাত্মবোধক গানের কয়েকটি লাইন শোনাতে পারো? ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, অথবা অন্য কোনো গান? হ্যাঁ, আপনি যেটা বললেন সেটাই গাইতে পারি। কিন্তু তার আগে আমি বিদায় নেব, তোমাকে রেখে যাব গানটির জন্য। তুমি গানটি করবে। প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি হে বন্ধু হে প্রিয় এই অনুষ্ঠান থেকে, কিন্তু অপর্ণাকে রেখে যাচ্ছে আপনাদের কাছে। সে তার পছন্দের একটি দেশপ্রেমের গান শোনাবে, দেশাত্মবোধক গান শোনাবে। আমাদের সঙ্গে অপর্ণা ছিলেন এবং আমাদের পেছনে ছিল লাভেলো আইসক্রিম। আপনারা ভালো থাকবেন। আর যে দেশটি নিয়ে আমরা এত কষ্ট করেছি 1971-এ, আমাদের এই দেশটিকে খুব ভালোবাসবেন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ে, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।